আমি যে কথাগুলি আপনি আসলে বলে আসছেন, লিখে আসছেন আপনার ফেসবুকে, সেখান থেকে একটু শুরু করি। আপনি কি বর্তমানে যে সরকার রয়েছেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার, তাকে কি আপনি অবৈধ মনে করেন? না, সেটা আমি অবশ্যই অবৈধ মনে করি। আপনি যদি মনে করেন যে প্রেজেন্ট কনস্টিটিউশনের অধীনে তিনি শপথ যদি না দিতেন তাহলে এটা বৈধ সরকার হতো। কারণ আপনার পলিটিক্যালি এবং লিগালি দুটোই যে গণ অভ্যুত্থানই বৈধতার ভিত্তি, রাজনৈতিক এবং আইনি দুটোই। এবং আপনি যখন গণ অভ্যুত্থান করার পরে আপনি নিজে ক্ষমতা দখল করলেন না, আপনি এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন সে সংবিধান রক্ষা করবার জন্য, আপনি অবশ্যই অবৈধ। লিগালি তো ডেফিনেটলি কোনো প্রশ্ন আসে না। কিন্তু আপনি এখানে কন্ট্রাডিকশন, যেটাকে বলা হিস্টোরিক্যাল কন্ট্রাডিকশনটা হলো এই যে গণ অভ্যুত্থানের স্পিরিটটা তো তাতে চলে যাচ্ছে না সমাজে, এটা তো রয়েছে। ফলে আপনি টিকে আছেন যেহেতু দুটো কারণে, যেহেতু গণ অভ্যুত্থানের স্পিরিটটা এখনো সমাজে রয়েছে, কারণ একটা ঘটনা ঘটে গিয়েছে। আর সেকেন্ডলি আপনি টিকে আছেন যেহেতু সেনাবাহিনী আপনাকে সমর্থন করছে। কিন্তু এটা কোনো লিগ্যাল ফাউন্ডেশন নেই। আপনি এই সরকারের আইনি বৈধতাটা কি, খুব সিম্পল বলেন আমাকে। যদি আপনি বুঝে বলতে পারেন আমি গ্রহণ করব, আমাদের বিচারপতিরা আছেন আমি গ্রহণ করব, বাংলাদেশে কোনো আইনি লোক থাকলে আমি গ্রহণ করব, সমস্যা তো নাই। আমি যেটাকে দেখি আর কি বৈধতা হিসাবে, সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে 6 আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশনের বিচারকদের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল যে বিশেষ অবস্থায় প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা করতে পারে কিনা, প্রধান উপদেষ্টা তার মতো করে উপদেষ্টা মনোনীত করতে পারে কিনা। তো সুপ্রিম কোর্টের সে 6 বিচারক, প্রধান বিচারপতি সহ আরো 6 বিচারক, তারা সাইন করে জানালেন যে এটা তারা পারে। এইটা কি বৈধতা হিসাবে, এইটা কি বৈধতা? আমি তো এটা দেখি নাই। তারা 106 অনুচ্ছেদ অনুযায়ী মত দিয়েছে, তারা শপথ গ্রহণ করতে পারে। কিন্তু বাংলাদেশের সংবিধানে আপনার এরকম উপদেষ্টা সরকার নামক কোনো বিধান নাই। ফলে বিচারপতিরা যদি গায়ের জোরে কাল্পনিক একটা যুক্তি দিয়ে যদি খাড়া করে, এটা তো হবে না। আপনাকে হয় পলিটিক্যাল জনগণের অভিপ্রায়, যেটাকে আমরা গণসার্বভৌমত্ব বলি, যেটা আমাদের সংবিধানে রয়েছে, জনগণের অভিব্যক্তির পরম অভিপ্রায়, এটা আইনি এবং রাজনৈতিক উভয়ই, এটা আইনের ঊর্ধ্বে, কারণ জনগণই সার্বভৌম, ঠিক আছে তোকে। কিন্তু আমাদের কিন্তু বিচারপতিরা কিন্তু এটা করেনি। কোনো বিচারপতি বা কোনো রাজনৈতিক আপনার ব্যক্তি কিংবা কোনো আইন বিশেষজ্ঞ এটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারে, আমি যদি ভুলে আমি মেনে নেব। আমি সিম্পলি বলবো যে বাংলাদেশের সংবিধানে এরকম কোনো প্রকার উপদেষ্টা সরকারের বৈধতা নাই। না মানে জাস্ট জানার জন্য ফরাদ ভাই, এইটা কি ভূতাপক্ষ বৈধতা, মানে এখন পর্যন্ত যদি না, আমি দেখছি যে চিফ জাস্টিস যে 6-7 লাইন লিখছেন, সেই 6-7 লাইনের মধ্যে এরকমটা ছিল যে, আমি যা বুঝছি আর কি, যে প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা চালা নিতে পারবেন, তারা একটা সরকার গঠন করতে পারবেন, এটা আমি বুঝছি স্পিরিট থেকে। এখন এটা যদি সংবিধানে নাও থাকে, এটা ভূতাপেক্ষ বা রেট্রোস্পেক্টিভ, যেটা আমরা আগেও দেখছি সংবিধান সংশোধন করে এটাকে দেওয়া, এটা দিলে এটা চলবে না। মানে আমরা তো গত প্রথম দিন থেকে দীর্ঘকাল আমার যদি বইটি পড়েন, সংবিধান ও গণতন্ত্র, সেখানে বলা হয়েছে এই কাজটা অবৈধ। কেন অবৈধ? ভূতাপেক্ষা কিছু নাই খালেদ। আপনি 142 অনুচ্ছেদে আপনি কি করলেন? এই জন্য কিংস পার্টি হয়েছে। খেয়াল করেন আমাদের এখানে কিংস পার্টি কেন হয়েছে, যে আপনি ভূতাপেক্ষা এটাকে বৈধ করবেন। মানে আপনি ক্ষমতায় যাবেন, সামরিক অভ্যুত্থান করেছেন, এখন সামরিক অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার জন্য আপনি এটা কিংস পার্টি বানালেন, এবং আপনি টিজিএফআই মিলায়া আপনি আরেকটি ইলেকশন করলেন, সেখানে আপনি কি করলেন? 2/3 ভোট পেলেন, পেয়ে সেই আপনার ইয়াতে কি বলে পার্লামেন্টে আপনি এটাকে বানাইলেন, এটাকে বৈধ। প্রথমত এটার প্রবলেম আছে, কারণ আমাদের যে সাংবিধানিক বিতর্ক, যেটা তথাকথিত সংশোধন নিয়ে কমিশন হয়েছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিতর্ক হলো আদৌ এরকম গণতান্ত্রিক সংবিধানে 142 অনুচ্ছেদ থাকতে পারে কিনা। আপনি হয় ব্রিটিশ, আমি শেষ করে একটু খুব ইম্পর্টেন্ট খালেদ, আপনি হয় ব্রিটিশ নিয়ম অনুসরণ করেন, কোনো লিখিত সংবিধান রাখবেন না, অসুবিধা নেই। অথবা যদি লিখিত সংবিধান রাখেন তাহলে আপনি কিছুতেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এবং সরকার নির্বাচনের যে পরিষদ, যেমন জাতীয় সংসদ, এই দুটাকে আপনি একত্র করতে পারবেন না। কারণ তাহলে যে কোনো মুহূর্তে সামরিক সরকার, যে কোনো মুহূর্তে একটা ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করে ভূতাপেক্ষা নিজেকে বৈধ প্রমাণ করতে পারবে। এটা তো ভয়াবহ আইন।
যদি আপনি এই বিচারপতিটা করে থাকে, সেই বিচারপতিকে আমি বলি অবিলম্বে তাকে আপনার উৎখাত করা উচিত। এরা তো এখানে ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা আনবার ব্যবস্থা করে দিয়েছে। আমি একটা ছোট কথা বলি আপনাকে, দিল্লি যদি আপনার এরকম আরেকটা সরকার বানায় দিয়া ভূতাপেক্ষা তাকে বৈধ করে, তো আপনি কি মানবেন? এটা তো ননসেন্স। এইসব ননসেন্সগুলা এইসব উকিলরা এগুলো বলে, কারণ আপনার এই সরকারের মধ্যে কিছু কিছু উকিল ঢুকেছে, যে উকিলগুলো তারা উকিলি বুদ্ধির দ্বারা বাংলাদেশকে ধ্বংসের দিকে তারা নিয়ে চলে যাচ্ছে। এবং তারা কেন করেছে এটা তো আমি জানি, আমরা তো বাংলাদেশ থেকে এটা দেখতে পাচ্ছি ওদের ভূমিকাগুলো। কারণ আমরা যদি বাংলাদেশকে আজকে একটা দিল্লি লীলাক্ষেত্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের লীলাক্ষেত্র বানাতে চাই, তাহলে এদেরকে তো বিচার করতে হবে আগামী দিনে, কদিনের মধ্যে। একটা গণ অভ্যুত্থান ঘটেছে, আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এই গণ অভ্যুত্থানের পরে জনগণের জন্য সবচেয়ে ইতিবাচক দিকটা কি হতে পারে, আমরা সকলে আলোচনা করতে পারি। প্রত্যেক, সে বিএনপি বলুন কি জামাত বলুন কি, এমনকি আওয়ামী লীগের মধ্যে যারা রিয়েলি ইতিবাচক, দেশকে ভালোবাসে, যারা অনুশোচনা আছে, যারা একটা মনে করে যে গত 20 বছর কি 16 বছর এটা ঠিকমতো হয়নি, সকলকে মিলিত আমরা বাংলাদেশ বানাতে পারি। এই জন্য আমি শব্দটা ব্যবহার করছি গঠন। খেয়াল করেন, আমি তো আমার বইটা বেরিয়েছি 2023 সালে, গণ অভ্যুত্থান গঠন। তার আগে আমি ইনসাফ পার্টি, ইনসাফ কমিটি করেছি, করে বলেছি যে মানবাধিকারের দিক থেকে গণ অভ্যুত্থানটাই বাংলাদেশের জনগণ চায়। তো বিএনপি তো আমার কথা শুনে নাই। বিএনপি যখন শুনে নাই, তখন ইয়াংরা এটা করেছে। তো বিএনপি, আমার তো কাজ লেখা। আপনি তো আমাকে একটাকে শিক্ষক বলেছেন, আমি তো শিক্ষকের ভূমিকা পালন করতে চাই। আমি তো বলতে চাই এটা করা দরকার, এটা করুন না, এটা করলে এটা, আমি তাই তো করে যাচ্ছি। বলুন, আমার তো সবচেয়ে ঝুঁকি নিয়ে আমি কথাগুলো বলছি। আর সেই জায়গাতে আপনি যখন গণ অভ্যুত্থানকে নস্যাৎ করছেন সংবিধানের কথা বলে, আইনের কথা বলে, তো অবশ্যই এর জবাবদিহিতা ডক্টর ইউনূসকে দিতে হবে। এটার জন্য ওয়াকারুজ্জামানকে জবাবদিহি বাংলাদেশের জনগণের কাছে করতে হবে, এবং বিচারপতিকেও এটার জন্য জবাবদিহি জনগণকে করতে হবে। আমি থাকতে পারবো, হয়তো আমি দেখবো না ওটা, কিন্তু এই জবাবদিহি তাদেরকে করতে হবে। কারণ আপনি একটা অবৈধ সরকার এইভাবে আপনি রাখতে পারেন না। আপনি হয় পলিটিক্যালি এটাকে রিজলভ করেন, অথবা আপনি আইনিভাবে রিজলভ করেন। আপনি যে মনে করেন ঠিক আছে আপনি গণঅভ্যুত্থান হয়নি, আপনি গণঅভ্যুত্থানের বিরোধী অবস্থান নিয়ে, তো ফাইন, আপনি দেখান কোন কনস্টিটিউশনের মধ্যে আপনি এরকম একটা সরকার আপনি বৈধ করতে পারবেন। এটা তো চলবে না। আপনি তো জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না খালেদ। ফরহাদ ভাই, আমি কিন্তু আপনার যুক্তিটা বুঝতে পারছি, কিন্তু আমার কাছে যেই জায়গায় একটু আপনার কাছ থেকে একটু বুঝতে চাই সেইটা হলো যে আপনি বলতেছেন যে সংবিধানটা আমরা ফেলে দিতে পারি, আমরা অন্যভাবে শপথ নিতে পারি, যেহেতু গণ অভ্যুত্থানে আমরা একটা জন অভিপ্রায় বা গণ অভিপ্রায় আমরা জানছি, তো আমরা তো এটা ফালা দিতে পারি। কিন্তু আমার প্রশ্ন, গণ অভ্যুত্থানের পরে কিন্তু শপথ লাগে না। আচ্ছা ঠিক আছে, শপথটা বাদ দিলাম, এটা আমার স্লিপ, এটা আমার স্লিপ না, আমি একটা অ্যাড করি আপনাকে। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। গণ অভ্যুত্থানের পরে যেটা লাগে সেটা একটা ঘোষণা, প্রোক্লেমেশন। ওকে, আপনি খেয়াল করেন, ছেলেরা প্রোক্লেমেশন দিতে চেয়েছে, তারপরেও তারা কিন্তু প্রোক্লেমেশন দিতে, তারা দ্বিতীয় অবৈধ কাজ করেছে। আরো খেয়াল করেন আপনি, কেন প্রোক্লেমেশন ইম্পর্টেন্ট। প্রোক্লেমেশন এটা একটা লিগ্যাল ফাউন্ডেশন। প্রোক্লেমেশনটা এই সরকার কিন্তু বৈধ করে দিত, যে কি যুক্তিতে তারা এই গণঅভ্যুত্থানটা করেছে। ফলে এই সরকার অবৈধ সব দিক থেকে। শুধু তাই না, আরেকটা কথা খেয়াল করে কিরকম ভয়ানক কাজ করেছে তারা ছাত্রদেরকে তো আপনার ঘোষণা করতে দেয়ই নাই, এবং এখনো দিচ্ছে না। তারপর শুন, আমি এটা ছোট্ট কথা বলে আপনার দর্শক ভালো বুঝবে। বাপে তো ছেলের নামকরণ করে না, করে কি না? তাহলে গণঅভ্যুত্থানের ফসল হয়েছে এই সরকার, তো এই সরকার কি করে আবার ঘোষণা দিবে? এটা হলো এই যে ননসেন্স কথাবার্তা তারা বলছে, আমরা একটা সকলে মিলা বৈশা একটা ঘোষণাপত্র বানাবো। আরে ভাই, এটা হয় না, হিস্ট্রি তো এরকম না। আপনি যেই ঘোষণা দেবেন সেই ঘোষণা হিস্টোরিক্যালি যেটা দিবেন ওটা দিতে হবে। তারপরেও কেন আপনি ছাত্রদেরকে ঘোষণা আপনি যদি দিতেন, আপনি একটা লিগ্যাল একটা আপনি ফাউন্ডেশন পাচ্ছেন। ছেলেরা তো এইটাই বলেছে যে আমাদের লিগ্যাল ফাউন্ডেশন দরকার, যে আমরা যে একটা ঘটনা ঘটলাম কদিন পরে যে আমাদেরকে আবার ধরে ফাঁসি দিয়ে ঝুলাবে না, তার গ্যারান্টি কি? আপনি কি মনে করছেন যে এই প্রোক্লেমেশনটা হইলে একটা লিগ্যাল ফাউন্ডেশন পাবে এবং এটা একটা গ্যারান্টি পাবে? কোন একটা সরকার আইসা যদি এই প্রোক্লেমেশন ফালায় দেয়, না, প্রোক্লেমেশন ফালানো যায় না। সংবিধান ফালাই দিল কতবার? 15-16 বার। 15-16 বার। আপনি যেটা 142 করছেন, শেষ করে আপনি উত্তর দিচ্ছি। সংবিধান তো আপনি কখনোই লেখেনই নাই। আপনি যে 1972 সালে পাকিস্তানি সংবিধান লিখছেন, আপনি যে সংবিধান লেখার মানে কি লিগালি? আপনি স্বাধীন বাংলাদেশে
স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত গণপরিষদের দ্বারা প্রণীত গঠনতন্ত্র। এটা লিগ্যাল, হিস্টোরিক্যাল, পলিটিক্যাল। আপনি ওটা করেন নাই। আপনি যাদেরকে পাকিস্তানের সংবিধান বানাবার জন্য পাঠিয়েছিলেন তারা এসে দাবি করলো আমরা বাংলাদেশের সংবিধান বানাবো। এটা মহা আনন্দের বিষয়। এটা তো অধিকার তো তাদের কেউ দেয় না। আপনি 1972 সংবিধান তো 72 সালে সংবিধান, কিন্তু 1972 প্রোক্লামেশন কিন্তু ভ্যালিড। প্রোক্লামেশন জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সেই প্রোক্লামেশনকে আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া হয়েছে।